হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ভলিউম 2 করাচ্ছিলাম, মডেল কোশ্চেন পেপার 5, তার আজকে পার্ট 2। এই পার্ট 2 তে তোমরা 5-এর দাগ থেকে বাকি যে ম্যাথ গুলো সবটাই পাবে। ঠিক আছে, পার্ট 1 এর মধ্যে আমি রেখেছি 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, এবং পার্ট 2 এর মধ্যে রেখেছি 5-এর দাগ থেকে বাকিটা। ঠিক আছে, তার মধ্যে উপপাদ্যগুলো আমি একটু ছেড়ে রেখেছি, যদি বইয়েরই উপপাদ্য রয়েছে। যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আমার নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারে পাঠাবে, এবং সমস্ত কিছু তোমরা আমার সাথে আলোচনা করতে পারো যে কিভাবে আমাদের পড়ার স্ট্র্যাটেজি ঠিক করবো, সামনে পরীক্ষা আমরা কিভাবে পড়বো, সমস্ত কিছু। চলো একদম 5-এর দাগ থেকে শুরু করি। আমাদের কিন্তু সকলের টার্গেট, যেটা 5 নম্বর করাচ্ছি আমরা, আমাদের সকলের টার্গেট যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে সামনে মাধ্যমিক আসছে, সেই মাধ্যমিকের জন্য দারুণ ভাবে প্রিপারেশন নেওয়া। ঠিক আছে, এইটাকে লক্ষ্য করে আমরা এগাবো সবাই। চলো 5-এর দাগের একটি কারখানায় একটি মেশিনের মূল্য দেওয়া আছে। মেশিনের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পাচ্ছে। 3 বছর পর ওই মেশিনের মূল্য কত? কোনো ব্যাপার নেই, নর্মালি একটা ম্যাথ। তাহলে কি লিখবো? মেশিনের বর্তমান মূল্য, মেশিনটির বর্তমান মূল্য, মেশিনটির বর্তমান মূল্য আছে 180000 টাকা। আচ্ছা, প্রতি বছর 10% করে হ্রাস পাচ্ছে, তাহলে প্রতি বছর মূল্য 10% করে হ্রাস পেলে 10% করে হ্রাস পেলে 3 বছর পর মেশিনটির মূল্য হবে, 3 বছর পর মেশিনটির মূল্য হবে, কি হবে মূল্য? একদম নর্মাল একটা সূত্র, যেটা হচ্ছে পি ইন্টু 1-r/100 এখানে পি এর ভ্যালু কত? 180000, আর 1 মাইনাস কত করে হ্রাস পাচ্ছে? 10% করে হ্রাস পাচ্ছে, 10% করে হ্রাস পাচ্ছে। কত বছর? 3 বছর। একটা শূন্য কেটে দিলাম, তাহলে 180000 ইন্টু আমাদের 10 একে 9/10 3 বার। দেখো, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা, এটার ক্যালকুলেশন তোমরা করে নেবে। এটার ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে, দেখবে 131220, 131220, এইটা বেরাবে, দেখবে তোমাদের অ্যান্সার টাকা। একদম নর্মাল ম্যাথ। যদি আমাদের পরের চাই, কোনো কিছু ধরার দরকার নেই। যদি আগের চাই বর্তমান দিয়ে, তখন আমরা এক্স বা পি একটা ধরে নেবো, এই ক্যালকুলেশনটাকে এগাবো। একদম সোজা কোশ্চেন। চলো আমরা চলে যাবো এবার 2-এর দাগটা। 1-এর দাগটা তোমরা দেখে নাও, আমি চলে যাবো এবার 2-এর দাগটা। দেখো মুছে দিলাম, হ্যাঁ। চলো তোমরা ক্যালকুলেশন একটু দেখে নেবে। আমরা 2-এর দাগটা করব। কি বলেছে? শোভা এবং মাসুদ মিলে দুজন একটা গাড়ি কিনেছে। 2,50,000 টাকা এই গাড়িতে কি করেছে? গাড়িটাকে একটা গাড়ি কেনে এবং যেটা হচ্ছে 2,62,500 টাকায় বিক্রি করে। তাহলে গাড়িটির ক্রয় মূল্য, আগে লাভটাকে দেখে নি। ঠিক আছে, বইয়ের অঙ্ক। গাড়িটির ক্রয় মূল্য, আমাদের কত? 2,50,000 টাকা। আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 2,62,500 টাকা। এখান থেকে আমরা কাজ করি, লাভটা বার করি। তাহলে লাভ সমান 2,6,2,5,0,0 বিযুক্ত 2,5, একটা দুটা তিনটা চারটা, ব্যাস। তাহলে কত আসছে? 5,000 চলে আসছে, আর এখান থেকে 2 চলে আসছে। আচ্ছা, চারটা চারটা 25 আর একে 26, ব্যাস। আমাদের যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে 12,500 টাকা আমাদের হচ্ছে লাভ হয়েছে, 12,500 টাকা। এবার দেখো, ওখানে কি বলেছে? গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1/3 গুণ টাকা দেয়। তাহলে মনে করি মাসুদ দিয়েছিল x টাকা, তাহলে শোভা দিয়েছিল কত? মাসুদের মানে 1/2 মানে 3/2, তার মানে x গুণিত 3/2 সমান যেটা বেরাবে সেটা হচ্ছে 3x/2 টাকা। ব্যাস। এবার মূলধনের অনুপাত দেখে নিই। মূলধনের অনুপাত তাহলে কত হবে? আচ্ছা, মূলধনের অনুপাত কার কার বার করছে একটু লিখে দিই। প্রথমে শোভা দেবো, তারপরে মাসুদ দেবো। শোভা ও মাসুদের মূলধনের অনুপাত, তাহলে শোভাটা ছিল 3x/2 (x সমান আমার যেটা আসবে 3:2, x x এ ক্যান্সেল, দুইটা গুণ হবে। তাহলে মোট অনুপাত কত? 3 যুক্ত 2 সমান আমাদের 5। কত টাকা লাভ হয়েছে? 12,500 টাকা। তাহলে অতএব 12,500 টাকার মধ্যে, অতএব 12,500 টাকার মধ্যে শোভার লভ্যাংশ, শোভার
লভ্যাংশ 12,500 গণিত 3/5, 5 দিয়ে কেটে দাও, 5 25 125, 0 0, 3 25 যেটা হচ্ছে সেটা হচ্ছে 7500 টাকা। আর একই রকম ভাবে 12,500 টাকার মধ্যে মাসুদের লভ্যাংশ আমাদের যেটা হবে 12,500 গণিত 2/5, তার মানে 5 25 125, তাহলে 25 দুগুণে 50, দুটা শূন্য টাকা। ব্যাস এইটা হচ্ছে 25 দুগুণে 50, দুটা শূন্য। ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটা হচ্ছে 7,500 টাকা এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, 7,500 টাকা হচ্ছে শোভা আর মাসুদটা হচ্ছে আমাদের 5,000 টাকা। গাড়িটির ক্রয় মূল্য দিয়েছিল, বিক্রয় মূল্য দিয়েছিল, লাভ বার করলাম, তারপর আমরা অনুপাত ধরে সেই যে লাভটা হয়েছিল সেটাকে আমরা লভ্যাংশ মানে বার করলাম কার, মূলধনের অনুপাত। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। চলো এবার যেটা করবো সেটা হচ্ছে চলো এবার যেটা করাবো সেটা 6 এর দাগের র্যাকেট। 6 এর দাগের র্যাকেটটা আমাদের সমাধান দিয়েছে, কি দিয়েছে, 1/x-2 দিয়েছে, x-3 দিয়েছে, প্লাস 1/x-3 দিয়েছে, x-4 দিয়েছে, প্লাস 1/x-4 দিয়েছে এবং x-5 দিয়েছে। এর ভ্যালুটা যেটা দিয়েছে সেটা হচ্ছে 1/6। ব্যাস, এবার এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করবো। এই জায়গার ক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, এদের মধ্যে যে গ্যাপটা থাকবে কনস্ট্যান্ট গুলোর মধ্যে সেটা যেন উপরে থাকে, যদি না থাকে তো নিয়ে আসো। দেখো এদের মধ্যে গ্যাপটা দেখো 2 আর 3, এক গ্যাপ তো এক উপরে আছে। যদি গ্যাপ 2 থাকতো তো 2 সবাইকার উপরে নিয়ে যেত, তো তখন 2 দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করতাম। এমনও ম্যাথ আমরা ফার্স্ট সামেটিভে করেছিলাম। চলো তাহলে এটাকে যদি সাজাই, তার মানে আলটিমেট এটাকে সাজাতে পারি x-2 মাইনাস x-3, ভালো করে বোঝো, x-2 মাইনাস x-3 সাজাতে পারি, বাই নিচটায় যেটা করবো x-2 ইন্টু x-3। এবার প্রশ্ন, স্যার আপনি এটা এক কিভাবে করলেন? দেখো আমি এমন গুলোকে চুজ করি যেমন একই বেরোবে, x এখানে মাইনাস এক্স কেটে যাবে, -2 প্লাস 3 মানে 1 হবে। চলো পরেরটা আমরা সাজাই, প্লাস আমাদের এখানে আছে আমাদের x-3 আছে, x-4 আছে, তো এটাকে যেটাকে করবো x-3 মাইনাস x-4, দেখো 1 বেরাবে। চলো পরেরটা দেখো x-4 এবং x-5 আছে, তো আমি যেটাকে করবো x-4 মাইনাস অফ x-5 করবো, যেটা সমান 1/6। বাহ, এবার দেখো এটা বাই যখন পুরোটা করবো তখন থাকবে 1/x-3 মাইনাস এটা বাই যখন পুরোটা করবো তখন থাকবে আমাদের 1/x-2। পরের লাইনে সেম কেস, যখন x-3 বাই পুরোটা করবো তখন থাকবে 1/x-4 মাইনাস যখন এটা বাই পুরোটা করবো তখন থাকবে 1/x-3 প্লাস সেম কেস এটা বাই এটা যখন করবো 1/x-5 থাকবে মাইনাস 1/x-4 থাকবে, যেটা সমান আমাদের যেটা বেরোবে সেটা 1/6। এবার দেখো এই পোর্শনটা কাটবে, এই পোর্শনটা আর এই পোর্শনটা কেটে যাবে, তাহলে আর কি পড়ে থাকবে, এই দুটো পোর্শন পড়ে থাকবে, সেগুলোকে একটু কাছাকাছি নিয়ে আসবো। বা 1/x-5 মাইনাস 1/x-2, এটার ভ্যালু কত আমাদের 1/6। চলো এবার দেখো আমরা কি করব, এখানে আমরা লসাউ করব x-5 আর x-2, এটাকে ক্রস গুণ করব, তাহলে x-2 হয়ে গেল মাইনাস অফ x-5 হয়ে গেল, যেটা সমান হয়ে গেল 1/6। চলো বা উপরটা দেখা যাক, x-2 মাইনাস x প্লাস 5 বাই গুণটাকে যদি আমরা করে দিই x² মাইনাস 5x মাইনাস 2x প্লাস 5 দুগুণে 10 ইকুয়াল টু চলে আসবে 1/6। আরেকটু করে বা এই এক্সটা কেটে গেল, দেখো তাহলে এবার কি হচ্ছে, দেখো x² মাইনাস 5 আর 2 7x প্লাস 10 সমান, একটু ভালো করে দেখো এখানটায় কত বেরাচ্ছে, -2 আর প্লাস 5 মানে 3 বেরাচ্ছে, তো 3 6 যেটা হবে সেটা হচ্ছে হয়ে যাবে 18। চলো এবার একদিকে নিয়ে আসি, তাহলে বা x ও 57 লিখে দিচ্ছি x এর জায়গায়, ও সরি 5 আর 2 7x হবে, আমি 57 লিখে দিচ্ছি। চলো এবার কি করবো, x² মাইনাস 7x, এবার দেখো 18 যদি এ পাশে আসে তার মানে নিশ্চয়ই -8 ইকুয়াল টু 0, -8 ইকুয়াল টু 0 এবং 8 কে ভেঙে 7, 8 কে 8, x² মাইনাস 8x প্লাস x মাইনাস 8 ইকুয়াল টু 0, বা এখান থেকে x কমন নিয়ে নেবো, x মাইনাস 8 হয়ে যাবে, প্লাস 1 কমন নিয়ে নেবো, x মাইনাস 8 ইকুয়াল টু 0 হবে, বা একটা ইকুয়েশন চলে এলো x মাইনাস 8 এবং অপর একটা ইকুয়েশন চলে এলো x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে হয় নতুবা করবো, তাহলে হয় কত বেরাবে, হয় x মাইনাস 8 ইকুয়াল টু 0, x এর ভ্যালু 8 চলে আসবে, আর নতুবা যে পোর্শনটা আসবে x প্লাস 1 ইকুয়াল টু 0, x এর ভ্যালু চলে আসবে আমাদের -1। এটাই হচ্ছে সমাধান, ভালো করে বুঝবে, ইম্পর্টেন্ট ম্যাথ। আমি তোমাদেরকে এই ম্যাথটা থেকে যেটা বোঝাতে চাইলাম, নিচের কনস্ট্যান্ট গুলোর মধ্যে গ্যাপ যেটা থাকবে সেটা যেন উপরে থাকে, যদি গ্যাপ 2 থাকে উপরে সবাইকে আগে 2 দ্বারা গুণ করে তারপরে ক্যালকুলেশনে সাজাও, কিন্তু যদি 1 থাকে তো 1, 3 থাকলে তো 3, যা থাকবে কনস্ট্যান্ট গুলোর বিয়োগফল সেটা যেন উপরে থাকে, না হলে ম্যাথটা
ইজি ভাবে করা সম্ভব নয়, তখন দেখবে তোমরা লসাগু করে করছো, ম্যাথটা বড় আসছে। এটা হচ্ছে একদম একটা ভালো প্রসেস, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। চলো এরপর যেটা করবো সেটা দুই একটা এটা মুছে দেবো, দিচ্ছি আমি, একটু দেখে নিবে তোমরা। আর যদি তুলতে অসুবিধা হয় সাথে সাথে একটু পজ করে করে আবার একটু বুঝে বুঝে, কারণ আমি প্রত্যেকটা ম্যাথ একদম একদম পাই টু পাই, যেটা একদম ধরে ধরে করাবো, চাপ নেই তোমাদের কিছু, তোমরা বুঝতে পারবে। চলো এবার দেখো করবো আমরা দুইয়ের দাগটা, মানে আলটিমেট 6-এর দাগে দুইয়েরটা। কি বলেছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি। আচ্ছা অন্তর 3 মানে ধরে নিচ্ছি, মনে করি মনে করি একটি সংখ্যা এক্স এবং অপরটি যেটা করে দিচ্ছি x+3। দেখো দুটা সংখ্যা লিখেছি যাদের বর্গের সমষ্টি, মানে বর্গের সমষ্টি না অন্তর বলছে, বর্গের অন্তর 3, দেখো এটা মাইনাস এটা করে তাহলে 3ই বেরোবে। সমষ্টি বলেছে আমাদের 117, তাহলে শর্তে কি হবে, এক্স তার হোল স্কোয়ার প্লাস x-3 তার হোল স্কোয়ার সমান আমাদের যেটা আসছে সেটা হচ্ছে কত, 117। তাদের বর্গের সমষ্টি 117, এটার ক্যালকুলেশন করি। বা x² প্লাস x² মাইনাস 3 দুগুণে 6x প্লাস 9, এটাকে এদিকে নিয়ে চলেছে -117 ইকুয়াল টু 0। বা 2x² মাইনাস 6x মাইনাস যেটা আসবে 9 8 17, তার মানে 108 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ক্যালকুলেশন গুলো সাজিয়ে নিই, x² মাইনাস 3x মাইনাস 2 5 10 2 4 8 ইকুয়াল টু 0। ব্যাস এটা আসছে। তো 54 কে ভেঙে যদি 3 করতে হয় তাহলে তোমরা বলেছে 9 6 54, x² মাইনাস 9x প্লাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। বা এখান থেকে x কমন নিয়ে নিলাম, x মাইনাস 9 হয়ে গেল, প্লাস 6 কমন নিলাম, x মাইনাস 9 ইকুয়াল টু 0 হলো। বা একটা এলো x মাইনাস 9 এবং আরেকটা এলো x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার হয় নতুবা করুন, তাহলে হয় x মাইনাস 9 ইকুয়াল টু 0, x এর ভ্যালু আমাদের হয়ে যাবে 9, এবং নতুবা যে পোরশনটা x প্লাস 6 ইকুয়াল টু 0, x এর ভ্যালু হচ্ছে আমাদের -6। উত্তরটা আমাদের কি চেয়েছিল, সংখ্যা দুটি নির্ণয় করো, তাহলে একটা সংখ্যা 9 হবে এবং আরেকটা সংখ্যা 9 প্লাস 3 সমান আমাদের চলে আসবে কত, 12। আচ্ছা 9 প্লাস 3 সমান আমাদের চলে আসবে কত, 12। আমাদের কি ভুল হলো বাবা, ভুল হলো বাবা, প্লাস মাইনাসে অ্যান্সার তো আমাদের দিয়ে আছে কত, 9 আর 6, আমাদের 9 আর 12, তার মানে 6টা কি পজিটিভ বেরোবে, কোথাও ভুল হয়েছে। x² মাইনাস 6x মাইনাস 6x এই তো ছিল, মাইনাস 6 এই তো ছিল। 9 6 54 না, 9 আর 12 12 এটা 144, আমাদের 117 তো পেরিয়ে যাচ্ছে, কোথাও একটা জায়গা ভুল হচ্ছে বাবা। বর্গের সমষ্টি বলেছিল না কি বলেছিল রে, বর্গের সমষ্টি 117 x এর, ওহো আই দেখো এখানে প্লাস ধরেছিলাম, আমি এখানে মাইনাস করে করেছি। আচ্ছা ছাড়ো, আমি এখানে মাইনাসই ধরে নিচ্ছি আর পুরোটা কাটছি না। হ্যাঁ একটা সংখ্যা x ধরে নিচ্ছি আর একটা সংখ্যা x মাইনাস, আমি প্লাস ধরে করছিলাম, যদি প্লাস ধরে করতে না 6টা পজিটিভ বেরোতো 9টা নেগেটিভ বেরোতো, তখন একটা হতো 6 এবং আর একটা হতো 9। যেহেতু আমি এখানে ভুল করে আমি মাইনাস করে দিয়েছিলাম, তাহলে আমাদের এইখানটাকে চেঞ্জ করে একটা সংখ্যা x আর একটা সংখ্যা x-3 করে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি হলো, অতএব একটা সংখ্যা চলে এলো কত, অতএব একটা সংখ্যা আমাদের কত চলে এলো, একটা সংখ্যা চলে এলো 9, আর অপর সংখ্যা যেটা চলে এলো সেটা হচ্ছে 6, 9 মাইনাস 3 সমান 6। বাবা বুঝতে পারলাম কি বলছি, আমি ওখানে প্লাস ধরেছিলাম, যদি এখানে মাইনাস করে করে গেছি, যদি এটা প্লাস ধরতাম তখন আমাদের উল্টা বেরোতো, এটা মাইনাস বেরোতো এটা প্লাস বেরোতো, সেই সংখ্যাগুলো 6 আর 9 হতো। যেহেতু আমি ভুল করে মাইনাস দিয়ে করেছিলাম, তাহলে ওইটাকে চেঞ্জ করে দিলাম, অপর সংখ্যাটাকে x-3 করে দিলাম, তখনও দেখো গ্যাপটা দেখো আমাদের 3ই হচ্ছে, এটা মাইনাস এটা দেখো 3ই হচ্ছে, কোনো সমস্যা নেই। চলো 6-এর দাগ কমপ্লিট করলাম, এবার যেটা হবে সেটা হচ্ছে 7-এর দাগ। 7-এর দাগের একটা করণী দিয়েছে, সেই করণীটা আমরা মন দিয়ে করব। চলো তোমরা একটু দেখে নাও, তারপর আমি করাচ্ছি। চলো 7-এর দাগের 1 কি আছে, 7-এর দাগের 1 অঙ্ক, x সমান আমাদের আছে 2√10, 2√10 বাই আমাদের যেটা আছে সেটা হচ্ছে 7। আচ্ছা কার ভ্যালু বার করতে বলেছে, কার ভ্যালু বার করতে, √1 প্লাস x প্লাস √1 মাইনাস x বাই √1 প্লাস x প্লাস আচ্ছা উপরে মাইনাস ছিল আর প্লাস √1 মাইনাস x, কি আছে 1 প্লাস x মাইনাস √1 মাইনাস x, আর এটা এরকম আছে, ব্যাস ব্যাস ব্যাস। এবার দেখো আমার x এর ভ্যালু দিয়ে আছে কত, এটার ভ্যালু বার করতে বলেছে। তো এই ম্যাথটা অন্যরকম ভাবেও একটা থাকে, বাইরের কোশ্চেন আমি আবার করাবো, দেখবে পাবেই তোমরা, x সমান √3/2 থাকে, তখনও এই অঙ্কটা এইভাবেই চাই, এটাই চাই, x এর ভ্যালু √3/2 থাকলে এটার ভ্যালু কত। ওই অঙ্কটা তো আরো বেশি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইম্পর্টেন্ট কিন্তু অতটাই √3/2 এর মতো ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাদের একটা ম্যাথ পাবে দেখবে x সমান √3/2 হলে এটার ভ্যালু কত, ওই ম্যাথটা আরেকটু বেশি ইম্পর্টেন্ট, কেন ওখানে ইচ্ছা করে একটা পোর্শন নিয়ে আসতে হবে, যদি পাই করাবো, নাহলে এক্সট্রা ম্যাথের ক্ষেত্রে যখন আমি প্রতি চ্যাপ্টার ওয়াইজ যখন এক্সট্রা ম্যাথ করাবো, তখন দেখো ওই ম্যাথটা আমি অবশ্যই তোমাদের জন্য রেখেছি। চলো আমি আপাতত 1 প্লাস x এর ভ্যালুটা বার করি।
তাহলে 1 + x হলে কত, 1 + 2√10 বাই আমাদের 7 হয়ে গেল। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করলে 7 + 2√10 বাই আমাদের যেটা আছে সেটা হচ্ছে 7। কিন্তু কিন্তু আমার কার ভ্যালু বার করে, রুট ওভার অফ দরকার। তাহলে অতএব রুট ওভার অফ যখন 1 + x করবো তাহলে রুট ওভার অফ এটা চলে যাবে। কিন্তু এই আচ্ছা একবার একটা লাইন লিখে দিই, তারপর আমি লিখছি, এটা চলে আসবে। এবার দেখো আমি ওপরটাকে না স্কোয়ার টার্মে ভাঙবো, তার মানে যদি স্কোয়ার টার্মে ভাঙি, দেখো একটা জিনিসে ভাঙছি, দেখো √5 তার হোল স্কোয়ার প্লাস √2 তার হোল স্কোয়ার। তাহলে √5 স্কোয়ার 5, √2 স্কোয়ার 2, মানে 7টা ম্যাচ করলো, প্লাস 2ab, দেখো 2 × √5 × √2, দেখো √10 ম্যাচ করছে, বাই যেমন 7 ছিল আমার 7 থাক। চলো রুট ওভারও আমার এখানটায় চলে আসবে, √5 প্লাস √2 তার হোল স্কোয়ার বাই 7, তার মানে আমাদের আলটিমেট চলে আসবে এটা কত, √5 প্লাস √2 বাই 7। দেখা যাচ্ছে তো বাবা, দেখা যাচ্ছে তো পুরোটা? আচ্ছা দেখা যাচ্ছে। তাহলে √5 প্লাস √2 বাই যেটা চলে এলো সেটা হচ্ছে 7। চলো এ পাশে আর একটা পোর্শনের মান বার করি, √1 - x। তো √1 আচ্ছা একটা লাইন করি, 1 - x টা আগে বার করি, তারপরে করছি √1 1 - x মানে কত, 1 - 2√10 বাই 7। সেম স্ট্র্যাটেজি হবে, শুধু মাইনাস হয়ে যাবে, সেম স্ট্র্যাটেজি হবে, শুধু মাইনাস হয়ে যাবে। √1 - x যদি হয় তাহলে মানে এটা আমাদের চলে আসবে √5 - √2 বাই যেটা চলে আসবে সেটা হচ্ছে √7। বাবু এটা √7, √5 প্লাস √2 বাই যেটা হবে সেটা হচ্ছে √7 আসবে। √5 প্লাস √2 বাই √7 আমাদের 1 + x এ বেরিয়েছে, মাইনাসে বেরিয়েছে কত, √5 - √2 বাই √7। এবার আমরা যেটা করবো, এবার আমরা এইখানটাই বস করে দেবো। তাহলে দেখো আমি একটু কাজ করি, এই মাইনাসটা আমি মুছে এই ছোট জায়গায় লাগছি, কারণ এর ক্যালকুলেশনটা আমি এপাশে করবো। তার মানে আলটিমেট আমাদের যেটা এলো, √1 - x যেটা এলো সেটা হচ্ছে √5 - √2 বাই √7। ব্যাস 1 - x এর ভ্যালু এটা এলো। এবার আমরা এই পাশটায় মানগুলো বস করাচ্ছি। দেখো আমাদের প্লাসের ভ্যালুটা কত, √5 প্লাস √2 বাই √7, মাইনাস আমাদের বেরাবে √5 - √2 বাই √7, বাই এটার থেকে বেরাবে √5 প্লাস √2 বাই √7, প্লাস বেরাবে √5 - √2 বাই √7। চলো এবার দেখো যদি আমাদের √7 লসাগু করি তাহলে উপরটায় আমাদের কি আসবে, √5 প্লাস √2 মাইনাস √5 - √2, আর নিচটাই চলে আসবে √5 প্লাস √2 প্লাস অফ √5 - √2। ব্যাস এই পোর্শনটা আসবে। দেখো কারণ আমাদের এ পাশের নিচেই যে √7 লসাগু আর ওপরের যে √7 লসাগু সেটা কেটে যাবে। এবার দেখো এটাই কত আসবে, দেখো এখানে দেখো -√5 কেটে যাবে, তার মানে আলটিমেট আসবে 2√2। এখানে দেখো √2 আর এখানে √2 কেটে যাবে, মানে আলটিমেট 2√5। তাহলে √2 বাই √5 উভয় পক্ষকে যদি √5 দ্বারা গুণ করি কত হবে, √2 × √5 বাই √5 5, তার মানে আলটিমেট বেরোবে 5 × 2 = 10 বাই আমাদের যেটা বেরোবে 5। মানে আলটিমেট অ্যান্সার কত থাকবে, √10 বাই 5। হ্যাঁ ওটাই অ্যান্সার আছে, √10 বাই 5। ম্যাথটা ভালো করে বুঝবে, এক্স এর ভ্যালু দেওয়া ছিল, আমরা এখান থেকে 1 + x বার করলাম, তারপরে রুট করলাম, এবং 1 - x ও সেম স্ট্র্যাটেজি বার করেছি, তাই আমাদের যেটা ছিল এই প্লাসটা শুধুমাত্র আমাদের মাইনাস হয়ে গেছে, তারপর মানটা পুট করেছি। এই ম্যাথটা করার সময় অনেকে যেটা করো সেটা যে ডাইরেক্ট এক্স এর মান পুট করো, সেটা একটু বেশি কষ্টকর বলে আমার মনে হয়। ঠিক আছে, তোমরা আগে মানগুলো বার করলে তারপরে ক্যালকুলেশন করো, যখন আমি এক্স সমান √3/2 করবো সেম ভাবে ম্যাথটা করাবো, তোমরা পুরো জায়গাটা বুঝে নাও ভালো করে, আগে ক্যালকুলেশনের মান বার করো যেগুলা দরকার, তারপরে ম্যাথটা করতে নাও। এবার যদি ডাইরেক্ট তুমি সেই সঙ্গে মান বসাও, বলো না মনে করো কোনো একটা রান্না করছো, যদি সবজি টবজি আগে কাটা রয়ে তাহলে রান্নায় তাড়াতাড়ি দিতে সুবিধা। এবার তুমি যদি বলো না আমি বসিয়ে তারপরে পেঁয়াজ কাটা শুরু করবো, তারপরে রসুন বাটা শুরু করবো, তাহলে তো আর সম্ভব নেই বাবা, জিনিসটা খারাপ হয়ে যাবে। তাহলে তোমরা কি করো, আগে প্রত্যেকটা ম্যাথের যেগুলো দরকার সেগুলোকে বার করে নাও আগে, তারপরে মানটা পুট করো, তারপরে রান্নাটা করতে নাও। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এবার যেটা চলে যাব সেটা হচ্ছে আমাদের 7-এর দাগে 2টা, একটা বোঝাতে পারলাম নিশ্চয়ই। চলো 7-এর দাগে 2 করবো আমরা। চলো, কেমন লাগছে একটু জানাবে ভিডিওর মধ্যে। ঠিক আছে, আমি সচরাচর সেরকম করি না, তোমরা অন্তত একটু কেমন লাগলো যদি জানাতে পারো, তাহলে কি বলতো আমারও ভিডিওগুলো তোমাদের দিতে সুবিধা হবে, এবং আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও তোমাদের যখন টেস্ট পেপার বেরোবে তখন দেবো। ঠিক আছে, কেমন লাগলো একটু জানিও, এবং একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওগুলো। চলো, একটি বৃত্তের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের বর্গের সাথে সরলরেখা। ক্ষেত্রফল ব্যাসার্ধের কার ক্ষেত্রে বলেছে, আমাদের বৃত্তের ক্ষেত্রে বলেছে। তাহলে ধরে মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর এবং ক্ষেত্রফলকে এ ধরে নিচ্ছি, বৃত্তের ব্যাসার্ধ আর ক্ষেত্রফলে, অতএব এ ভেরিজিয়াস যেটা আছে সেটা হচ্ছে r²। ক্ষেত্রফলটা কি বলেছে,
ব্যাসার্ধের বর্গের সাথে। ব্যাসার্ধ 7 সেমি হয়, ক্ষেত্রফল 154। আচ্ছা ঠিক আছে, ব্যাসার্ধ আছে, এখানে একটা কাজ করে দিই, বা এ সমান কে আর স্কয়ার, এটাকে 1 নম্বর দিয়ে দিই এবং এটাকে আমরা লিখি ব্র্যাকেটে কে সমান অশূন্য ভেক্টর। ব্যাস। এবার দেখো আর এর ভ্যালু কত দিয়ে আছে, আর এর ভ্যালু কত দিয়ে আছে, ব্যাসার্ধ 7 আর এ এর ভ্যালু 154, ঠিক আছে। আর সমান 7 এবং এ সমান 154 হলে বা 154 এর মান 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে এর ভ্যালু কত, 154, এর ভ্যালু কে আর স্কয়ার এর ভ্যালু 7 তার হোল স্কয়ার, তাহলে 49 কে সমান 154, কে সমান আমাদের যেটা বেরোবে 154/49। এটা এবার কাটাকাটি, এটা তোমরা করবে। তাহলে কত দিয়ে কাটবে, 7 7 49, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, আমাদের যেটা বেরোবে কি এর ভ্যালু হচ্ছে 22/7। এবার দেখো, এবার দেখো ব্যাসার্ধের মান 14। আচ্ছা ঠিক আছে, তাহলে কে সমান 22/7 এবং আর সমান 14 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা এটা, এর ভ্যালু জিজ্ঞাসা করেছে, এ সমান কে এর ভ্যালু 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর ভ্যালু তো 14, তাহলে নিশ্চয়ই 14 ইন্টু 14, 7 2 14, তার মানে 22 ইন্টু 14 দুগুণে 28, তার মানে আলটিমেট কত আসবে, 8 দুগুণে 16 6 হাতে থেকে 1, 8 দুগুণে 10, 10 দুগুণে 20, 1 21 1 হাতে থেকে 2, 2 দুগুণে 4, 2 6, 616। অ্যান্সার থাকার কথা 616, হ্যাঁ 616 আছে। তাহলে অতএব বৃত্তটার আমাদের ক্ষেত্রফল বেরিয়ে যাবে 616 বর্গ সেমি। যেহেতু সেমি ছিল তাই তোমরা ব্যাসার্ধে যেটা ছিল এটা আমাদের সেমি, এবং এই ক্ষেত্রফলটা তোমরা বর্গ সেমি ধরতে পারো। ঠিক আছে, চলো অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। এরকম ম্যাথ অনেক বইয়ে আছে, তোমরা আস্তে 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 করবে। এটা আমরা কি করলাম, ব্যাসার্ধ আর ধরলাম, ক্ষেত্রফল এ ধরে আমরা রিলেশনটা রেডি করলাম। তারপরে যা যা মান দেওয়া ছিল সেই মানগুলোকে আমি বস করে দিলাম, তাহলে আমাদের প্রমাণ বেরিয়ে গেল, মানে আলটিমেট ক্ষেত্রফলের মান বেরিয়ে গেল। এবং ভেদ দত্তের সাহায্যেই করলাম, এটা অন্যরকম ভাবেও করা যেত, আমরা ভেদ দত্তের সাহায্যে করলাম। চলো এবার যেটা করবো সেটা হচ্ছে 8 দাগের 1 কোশ্চেনটা। 8 দাগের 1 কোশ্চেনটা তাগড়া একটা কোশ্চেন। 8 দাগের 1 কোশ্চেন আছে তুফানের মতো, জানো বছরে একাধবার আসে। হ্যাঁ, মিঠুনের সেই সিনেমা আছে না তুল কালাম, বছরে একাধবার আসে, তো এই ম্যাথটা হচ্ছে সেরকম বছরে একাধবার আসার মতো কেস। খুব কম টাইম এটাকে পাই। চলো 8 দাগের 1টা যখন পেয়েছি, এটাকে একটু ভালো করে সুন্দর করে শেষ করি। এক্স ইন্টু আমাদের কি আছে, বি মাইনাস সি আছে, এক্স ইন্টু বি মাইনাস সি আছে, প্লাস ওয়াই ইন্টু যেটা আছে সি মাইনাস এ আছে, এবং জেড ইন্টু যেটা আছে সেটা আছে এ মাইনাস বি ইকাল টু 0। এটাকে না তোমরা একটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। এবারে দেখো আমি একটা ইকুয়েশন নিজে ক্রিয়েট করব, একটা ইকুয়েশন নিজে ক্রিয়েট করব। সেই ক্রিয়েট করাটা ভালো করে বুঝবে। আমি একটা কাজ করছি, a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি ইকাল টু 0 একটা নিজে একটা সমীকরণ ক্রিয়েট করলাম। দেখো আমি যেটা করেছি সেটা কোনো ভুল নাই। দেখো এখান থেকে এ বি আসবে, এখান থেকে দেখো মাইনাস এ বি 0 হয়ে যাবে, এখান থেকে দেখো মাইনাস এ সি, এখান থেকে দেখো প্লাস এ সি 0 হয়ে যাবে, এখান থেকে দেখো প্লাস বি সি, এখান থেকে দেখো মাইনাস বি সি 0 হয়ে যাবে। তাহলে আমি ইকুয়েশনটা যেটা লিখেছি সেটা সঠিক লিখেছি, কোনো ভুল ইকুয়েশন লিখিনি। এবারে 1 আর 2 কে বজ্র গুণন করে দাও, 1 ও 2 বজ্র গুণন করে পাই। 1 ও 2 আমাদের যেটা করছি সেটা হচ্ছে বজ্র গুণন করে পাই। এবার দেখো বজ্র গুণনে আমাদের কি হয়, দেখো তোমরা ক্লাস 9-এ যেটা করেছো, মনে করো ax প্লাস by প্লাস সি মনে করো আছে, আবার মনে করো px প্লাস qy প্লাস আর মনে করো ইকুয়েশন গুলো আছে। তাহলে আমাদের যে কমন পোর্শন গুলো সেগুলো উপরে লিখি, x y, এবং এটার জন্য আমরা 1 দুজনের কমন আছে তাই 1 লিখি, যেগুলো কমন পোর্শন সেগুলো তো উপরে লিখি। তো এটার ক্ষেত্রে কমন পোর্শন কি, বি মাইনাস সি বি মাইনাস সি, সি মাইনাস এ সি মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি, তো ওগুলাকে আবার উপরে তুলে দাও, বি মাইনাস সি, সি মাইনাস এ আর এ মাইনাস বি উপরে তুলে দাও, বি মাইনাস সি, সি মাইনাস এ আর এ মাইনাস বি কে উপরে তুলে দাও। এবার দেখো, এবার দেখো তোমাদেরকে আমি যেটা করাবো সেটা হচ্ছে, দেখো এক মিনিট, এবার দেখো আমরা কি করি, ব্রজ্য গুণনের ক্ষেত্রে সবচেয়ে যেটা প্রসেস, একটু ঢাকা ঢাকা দিয়ে করলে আমাদের যে জায়গাগুলো সুবিধা হয়। মনে করো বি মাইনাস সি আছে, তো এর পুরো পোর্শনটাকে ঢাকা, এর পুরো পোর্শনটাকে ঢাকা দেবো, জাস্ট এটার সাথে এটা গুণ হবে, মাইনাস এটার সাথে এটা গুণ হবে। এটাকে দেখো পুরো ঢাকা দিচ্ছি, ওয়াই এর সাথে সি গুণ হবে তো ওয়াই সি হবে, মাইনাস বি এর সাথে জেড গুণ হবে সেটা হচ্ছে বি জেড। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো যখন আমরা এই সি মাইনাস এটা করবো, তাহলে এটাকে ঢাকা দেবো, তাহলে এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা, তার মানে আলটিমেট কি হবে, জেড এ মাইনাস যেটা হবে, জেড এ মাইনাস যেটা হবে সেটা হচ্ছে এক্স সি হবে।
জেড এ মাইনাস যেটা হবে সেটা হচ্ছে এক্স হবে। কেন? যখন এটাকে ঢাকা দিলাম তাহলে এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা, যখন এটাকে ঢাকা দেবো তখন এটার সাথে এটা মাইনাস এটার সাথে, ভুল করে আবার এটার সাথে এটা করে তারপরে মাইনাস করবে না, কিন্তু একদম এই জায়গাটা নিশ্চয়ই ক্লাস 9 এ ক্লিয়ার হয়ে গেছে। চলো যখন এখানটা ঢাকা দেবো তাহলে আলটিমেট এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা, তার মানে এক্স বি মাইনাস যেটা হবে সেটা হচ্ছে ওয়াই। এবার দেখো আমাদের যে প্রমাণটা বলেছিল সেটা দেখো উপর নিচেটা চেঞ্জ আছে, নিচে বি মাইনাস আছে, তো এটাকে একটু উল্টি দিই, কিন্তু উল্টি দিলেও হবে না, উল্টি দিলেও হবে না, তারপরেও আবার একটু ওরা চেঞ্জ করেছে, বিজেড মাইনাস সি ওয়াই করেছে, তার মানে আলটিমেট কি করেছে এটাকে এদিকে এনেছে, সবাইকার থেকে আবার মাইনাসটা কমন নিয়েছে, এবং আরেকটা যে জায়গা করেছে সেটা হচ্ছে তোমার কি বি মাইনাস সি রেখেছে। চলো আগে একবার ঘুরাই তারপরে বাকি গল্প করি। প্রত্যেকটাকে আমি বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করে আমি ঘুরি দিই, তাহলে কি হবে ওয়াই সি মাইনাস বিজেড। আচ্ছা একটা কাজ করে আগে সি গুলাকে রাখি, সি ওয়াই মাইনাস বিজেড বাই বি মাইনাস সি। আচ্ছা চলো এবার এইটাকে কি আসবে, এজেড মাইনাস সি এক্স, এজেড মাইনাস সি এক্স বাই সি মাইনাস এ। এর একই রকম ভাবে দেখবো আমরা বিএক্স মাইনাস এ ওয়াই বাই এ মাইনাস ডি। এবার প্রত্যেকটা পদের উপর থেকে আমরা মাইনাসটাকে কমন নিয়েছি, তাহলে এই জায়গাটা দেখতে চলে এসছে বিজেড মাইনাস সি ওয়াই বাই বি মাইনাস সি সমান সি এক্স মাইনাস এজেড বাই সি মাইনাস এ, এবং আমাদের যেটা চলে আসছে এ ওয়াই মাইনাস বি এক্স বাই এ মাইনাস বি। অনেকে বলো স্যার আপনি নিচেটাকে তো স্যার চেঞ্জ করলেন না, মাইনাস তো উপরে কমন না। বাবা আমরা প্রত্যেকটা পদের উপর থেকে আমরা মাইনাসটাকে কমন নিয়েছি, এমন নয় যে আমি এই দুটার কাজ করছি, আমি এর করেছি মাইনাস এর মাইনাস কমন নিয়ে কেটে দিয়েছি, ব্যাস এই জন্য। না হলে বলে স্যার উপরটাকে চেঞ্জ করলেন না, আপনি নিচেটাকে চেঞ্জ করলেন না। আমাদের বিজেড মাইনাস সি ওয়াই বাই বি মাইনাস সি, সি এক্স মাইনাস এজেড বাই সি মাইনাস এবং এ ওয়াই মাইনাস বি এক্স বাই এ মাইনাস বি। আশা করি তোমাদেরকে আমি ম্যাথটা বোঝাতে পেরেছি, বুঝতে পারলে না? দেখো আমরা একটা ইকুয়েশন তো ছিলই, সেখান থেকে আমরা নিজে একটা ইকুয়েশন ক্রিয়েট করলাম, এই জন্য আমরা তারপরে এই দুটো ইকুয়েশনের মধ্যে বজ্র গুণন বললাম না যে এই ম্যাথটা সে তুল কালাম সিনেমার মতো। সে মিঠুন বলেছিল না যে বছরে একাধবার আসে, যখন আসে সবাই ফাঁসে, তো সেই জায়গার মতো এই অঙ্কটাকেও বছরে ওই একাধবারই পাওয়া যায়, বুঝতে পারলে? চলো আমিও অনেকদিন পর পেলাম, পেজ করাতে করাতে খুব কম টাইমে এই ম্যাথটার সম্মুখীন হই। চলো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে দুইয়ের দাগের কি বলেছে, যদি এ মাইনাস বি, যদি এ মাইনাস বি বাই সি, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি বাই কি আছে বাই এ আছে, প্লাস সি মাইনাস এ বাই বি আছে, যেটা সমান আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে 1। এবং আরেকটা জিনিস ওরা বলে দিয়েছে যে এ মাইনাস বি প্লাস সি নট ইকাল টু 0, এটা 0 নয়, দিয়ে আমাকে প্রমাণ করতে বলেছে যে 1 বাই এ সমান 1 বাই বি প্লাস 1 বাই সি। এই ম্যাথটাও একটা দারুণ ম্যাথ। চলো আমরা অঙ্কটা একটু ভালো করে একটু উপলব্ধি করি অঙ্কটা। দেখো আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে এ মাইনাস বি প্লাস সি নট ইকাল টু 0, আমার ও 0 নয়, বাকি কে 0 আমার জানার বিন্দু মাত্র ইচ্ছা নেই, কিন্তু আমার জানার যেটা ইচ্ছা এ 0 নয়, তাহলে ওর মতো আমি সবাইকে সাজাবো। তাহলে একটা জিনিস বুঝো যে ওই একে যদি আমরা এ মাইনাস বি প্লাস সি সাজাতে যাই তার মানে 1 যোগ করবো, তার মানে আলটিমেট এ মাইনাস বি বাই সি, তার সাথে আমি আলটিমেট 1 যোগ করলে আমাদের ওপরটা চলে আসবে এ মাইনাস বি প্লাস সি। চলো পরেরটা দেখো, আমাকে যদি এ মাইনাস বি প্লাস সি করতে হয়, এ মাইনাস বি প্লাস সি করতে হয়, তাহলে একটা জায়গা বুঝো, এখানে একটা কাজ করতে মাইনাস 1 লাগাতে। তাহলে দেখো মাইনাস এ মাইনাস সি প্লাস বি দিয়ে মাইনাসটা কমন নিল, তার মানে আলটিমেট এখানে আমি একটা মাইনাস কমন নিলাম, এখানে আমি একটা মাইনাস কমন নিলাম, মাইনাস আগে একটা কাজ করছি মাইনাস 1 রেখে দিচ্ছি, মাইনাস 1 রাখছি। আচ্ছা একটা কাজ করি প্লাসেই লাগাই, প্লাস বি মাইনাস সি বাই এ, এইখানটায় আপাতত একটা মাইনাস 1 লাগাই। কেন মাইনাস 1 লাগিয়েছি, কারণ দেখো এখানে একটা জায়গা লক্ষ্য করো, এখানে দেখো আসবে বি মাইনাস সি বাই এ, তো মাইনাসটা আমি কমন নিলাম, তাহলে তো হিসাব বরাবর চলে আসবে। চলো এটা করলাম, প্লাস আমি কি করলাম সি মাইনাস এ বাই বি, এখানেও একটা আমি মাইনাস 1 দিলাম, তাহলে বাম দিকে কি দিয়েছি প্লাস 1 মাইনাস 1 এক্সট্রা দিয়েছি, তো সেম কেজ করবো, 1 ছিল আমি এখানে প্লাস 1 মাইনাস 1 মাইনাস 1। বোঝাতে পেরেছি না? বোঝাতে পেরেছি না? চলো ভালো করে বুঝো, আমি এটার সাথে প্লাস 1 দিয়েছি, এটার সাথে মাইনাস 1 দিয়েছি, এটার সাথে মাইনাস 1 এক্সট্রা ভাবে দিয়েছি। তোমার ডান দিকেও যে 1 ছিল তাকেও আমরা প্লাস 1 মাইনাস 1 দিয়েছি, হিসাব বরাবর। চলো এবার দেখো এগুলো সব কেটে যাবে। এবার এখানটাকে আমরা একটু লসাগু করবো, কিন্তু একটু ভেবে লসাগু করবো। এইখানটা কি আসবে বলো, এ মাইনাস বি প্লাস সি বাই সি, এতদূর পর্যন্ত তোমাদের ঠিক আছে, প্লাস এখানটাকে যদি এ লসাগু করি এই জায়গাটা কি আসবে দেখো বি মাইনাস সি মাইনাস, তো মাইনাসটা কমন নিলো তো এর মতো দেখতে চলে আসবে, কোনো সমস্যা নেই। এখানটাও দেখি প্লাস বি লসাগু করলাম, তাহলে সি মাইনাস এ মাইনাস বি ইকাল টু আমাদের চলে আসবে 0। এবার দেখো একটু সাজাচ্ছি, এ মাইনাস বি প্লাস সি বাই সি, এখান থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলেও আমাদের আসবে দেখো এ মাইনাস বি প্লাস সি বাই এ,
এখানেও মাইনাসটা কমন তাহলে কি আসবে? এই ভুল করেছি আমি। এখানে আমাদের কি ছিল? এ মাইনাস বি প্লাস সি। এখানে তো মাইনাস বি আনতে হবে, এখানে প্লাস করলে না, ভুল আছে। আমি কি ভুল তুললাম অঙ্কটা। সি প্লাস এ বাই বি ছিল, হ্যাঁ সি প্লাস এ বাই বি ছিল, অঙ্কটা ভুল তুলেছিলাম। সি প্লাস এ বাই বি ছিল, তার মানে প্লাস ছিল, মানে আমি অঙ্কটা একটু ভুল তুলেছিলাম। তাহলে এটা দিয়ে গেল। তাহলে আলটিমেট দেখো আমাদের সেই জায়গাটাই চলে এলো, এখানে প্লাসেই রাখো, সেই জায়গাটাই চলে এলো আমাদের। এ মাইনাস বি প্লাস সি বাই বি ইকুয়াল টু 0। এই জায়গাটা দেখো, আমি ভুল তুলেছিলাম, আমি ওটা মাইনাস দিয়েছিলাম, প্লাস ছিল, সি প্লাস এ বাই বি ছিল। তাহলে এই জায়গাটা থেকে কোনো কিছু কমন নেওয়ার দরকার হয়নি। দেখো এ মাইনাস বি প্লাস সি রেডি হয়ে গেছে। তো এটার ভ্যালু তো নট ইকুয়াল টু 0, তার মানে যেহেতু এ মাইনাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, তার মানে কমনলি আমি ওপাশে ভাগ করে দিতে পারি। তাহলে এখান থেকে কি আসবে? বা এটা যদি আমাদের 0 হয়ে যায় ওপাশে, তাহলে 1/c। এটা যদি 0 হয়ে যায় -1/a, এটা যদি 0 হয়ে যায় +1/b সমান 0 চলে আসবে। এবার এখান থেকে আমরা বলতে পারি 1/a সমান 1/b প্লাস 1/c। এটাই দেখো প্রমাণ করতে বলেছিল। দেখো 1/a সমান 1/b প্লাস 1/c, যেটা তোমাদের দেওয়া আছে। ম্যাথটা কি দারুণ না? কত সুন্দর দেখো, এখানে আমরা +1 দিলাম, -1 দিলাম, -1 দিলাম, সেম স্ট্র্যাটেজি আমি ওপাশে দিলাম। +1 তো ছিলই, তার সাথে +1 -1 এখানটা একটু ভালো করে তোমরা তোলার সময় দেখবে আমার মতো তোমরা আবার ভুল করে দাওনি, ফ্লো তুলে দাও, তখন দেখবে এটাও c - a বাই বি করে দিচ্ছি। এটাই ছিল c প্লাস a বাই বি। এটা খেয়াল রাখবে। আর যেটা নট ইকুয়াল টু 0 তাকে বেস করে আমরা এগাবো। বাকি কে কোথায় আছে, কিভাবে আছে, আমার জানার বিন্দু মাত্র ইচ্ছে নেই। আমাদের যার ভ্যালু নট ইকুয়াল টু 0 দিয়েছে তাকে ধরে আমরা এগাবো। চলো 8 এর দাগ কমপ্লিট হলো। এবার দেখো আমাদের যেগুলো করাতে হবে সেটা হচ্ছে 9 এর দাগের, আমি তোমাদেরকে বললাম না উপপাদ্য আছে, উপপাদ্য দুটো সমান আছে, টেক্সট বইয়ের দিয়ে আছে। 9 এর দাগ উপপাদ্য, 10 এর দাগ প্রয়োগ দিয়ে আছে। আমি একদম ওগুলো করাচ্ছি না। 11 দাগের তোমাদের সম্পাদ্য, তোমরা করবে। আমি যেখান থেকে করাবো সেটা হচ্ছে 12 দাগ থেকে। চলো আমরা সকলে এবার 12 দাগ চলে যাই। চলো আরম্ভ করছি। দেখো এবার যেটা করাবো সেটা হচ্ছে 12 দাগের 1 থেকে আমরা করবো। দেখো 12 দাগের 1 কি আছে? একটি চতুর্ভুজের 3টি কোণের মান দিয়েছে। তাহলে 3টি কোণের মান কত দিয়েছে? আচ্ছা কি কি চেয়েছে দেখি। 3টি কোণের মান চেয়েছে, বৃত্তীয় ও ষষ্ঠিক পদে দুটোই চেয়েছে। তাহলে চতুর্ভুজটির 3টি কোণের মান 90 ডিগ্রি। আর একটা তো কত দেওয়া আছে? πc/3 দেওয়া আছে। এটাকে আমরা একটা করে দিই, 180/3 মানে যেটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা ষষ্ঠিক মানে করে দিচ্ছি। এবং πc বাই যেটা আছে 6, তার মানে পায়ের মানে 180/6 মানে আমাদের যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে 30 ডিগ্রি বেরাচ্ছে। ঠিক আছে, তাহলে অতএব চতুর্থ কোণটি হবে কত? একদম সোজা ম্যাথ এটা। চতুর্থ কোণটি হবে চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি 360। তাহলে 360 মাইনাস 90 প্লাস 60 প্লাস 30, তার মানে কত? এখান থেকে দেখো 90 90 180, তাহলে 360 মাইনাস 180, যেটা হবে আমাদের 180। এটা বের হবে আমাদের চতুর্থ কোণ। এবার চতুর্থ কোণটির বৃত্তীয় মান, তাহলে অতএব চতুর্থ কোণটির বৃত্তীয় মান যেটা বেরাবে 180 গণিত π/180, 180 গণিত πc/180, তার মানে 180 কেটে গেল, তার মানে আমাদের বৃত্তীয় মান কত হলো? πc, এবং ওটাই অ্যান্সার আছে, πc এবং 180 ডিগ্রি। কিছু থাকেনি ম্যাথে। চলো একের দাগটা হয়ে গেল। এবার যেটা করবো সেটা 2 এর দাগ। এবার একের দাগটা হয়ে গেল, এবার করবো আমরা 2 এর দাগ। চলো 2 এর দাগের ম্যাথ। 2 এর দাগের যে ম্যাথটা দিয়েছে না, সেটা ইম্পর্টেন্ট ম্যাথ, দেয় মাঝে মধ্যে। চলো রুট ওভার অফ সাইন পি বাই কার মান দিয়েছে? কস কিউ, ব্যাস, মাইনাস আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে সাইন পি ইন্টু কস কিউ, ব্যাস এটার মান দিয়েছে সাইন পি ইন্টু কস কিউ। ঠিক আছে, সেটা যেমন কস স্কোয়ার পি বার করতে বলছে, সেটা নিয়ে আমরা বার করবো। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে পি এবং কিউ পুরো কোণ, মানে পি প্লাস কিউ ইকুয়াল টু আমাদের যেটা দিয়েছে সেটা 90 ডিগ্রি। ডান দিকে যেহেতু আমাদের পি আছে, তাহলে আমরা কিউটাকে চেঞ্জ করবো। তাহলে অতএব কোণ কিউ সমান আমাদের যেটা আসবে সেটা 90 মাইনাস যেটা হবে সেটা হচ্ছে কোণ পি হবে, 90 মাইনাস কোণ পি। তাহলে দেখা যাক রুট ওভার অফ উপরেটাই সাইন পি আছে আমাদের, থাক, কস কিউটাকে চেঞ্জ করে দিই। কস কিউটাকে চেঞ্জ করে আমরা করে দিচ্ছি 90 মাইনাস পি, মাইনাস সাইন পি আছে আমাদের, ঠিক আছে, কস কিউটাকে আমরা চেঞ্জ করে দেবো 90 মাইনাস কিউ করে দেবো। চলো একটু ঘুরে দিচ্ছি, ওটাই গোটাটাই উঠছিল। চলো এটা দেখো, সাইন পি বাই কস অফ 90 মাইনাস থিটা, আমাদের যেটা হয় সেটা হচ্ছে সাইন থিটা, মাইনাস সাইন পি ইন্টু কস অফ 90। আচ্ছা এটা আমরা কেনা কিউ করলাম রে বাবা, এটা পি হবে।
কিউ জায়গায় 90 মাইনাস পি, তারপরে কস অফ 90 মাইনাস পি যেটা হবে সেটা হচ্ছে সাইন পি। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, রুট এক মানে 1, 1 মাইনাস সাইন স্কোয়ার পি, আর 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানেই কস স্কোয়ার পি। এখানে তোমরা ডান পক্ষ লিখে দিও আর বাম পক্ষ। ভলিউম 2 এর বইটা তোমাদের এত তাগড়া হয়েছে না, হাতে ধরে রেখে ম্যাথ করাতে হাতটা ধরে যাবে। চলো এবার দেখো যেটা আমরা করব সেটা 2 এর দাগটা আমি কমপ্লিট করলাম, এবার যেটা হবে সেটা হচ্ছে 3 এর দাগটা। কি বলেছে একটু ভালো করে দেখি। চলো 3 এর দাগটা, 12 এর দাগের 3, cos থিটা প্লাস sec থিটা সমান 2 আছে, cos থিটা প্লাস sec থিটা সমান 2 আছে, cos থিটা প্লাস sec থিটা এটার ভ্যালু 2 আছে। কার ভ্যালু চেয়েছে? cos টু দি পাওয়ার 5 থিটা প্লাস sin টু দি পাওয়ার 5 থিটা। কার ভ্যালু চেয়েছে? cos টু দি পাওয়ার 5 থিটা প্লাস sin টু দি পাওয়ার 5 থিটার ভ্যালুটা আমাদের চেয়েছে। দেখো এবার দেখো এই জায়গাটাকে একটা কাজ করি, আমরা cos থিটার ভ্যালু বার করব। তো একটা কাজ করি, এখানে cos থিটা রেখে দিই আর এই sec থিটাটাকে করি 1 বাই cos থিটা ইকুয়াল টু 2, বা এখানে আমরা cos থিটা লসাগু করি, তার মানে আলটিমেট চলে আসবে cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2, বা cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু চলে আসবে 2 cos থিটা, বা cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, বা এই ভ্যালুটা কি চলে আসবে cos থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, বা এখান থেকে চলে আসবে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা চলে আসবে cos থিটা সমান 1। cos থিটার ভ্যালু কত চলে এলো? 1। এবার দেখো cos থিটার ভ্যালু যদি 1 হয়, এখান থেকে আমরা sin থিটার ভ্যালু বার করব। তাহলে অতএব sin থিটা সমান আমরা কি জানি? √1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে হয়ে যাক √1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 স্কয়ার 1, তার মানে আলটিমেট যেটা চলে আসবে সেটা হচ্ছে sin থিটার ভ্যালু 0 চলে আসবে। তাহলে cos থিটার ভ্যালু 1 মানে কত চলে আসবে? 1 টু দি পাওয়ার 5, আর এইখানে চলে আসবে 0 টু দি পাওয়ার 5, তার মানে 1 প্লাস 0 সমান আমাদের সঠিক অ্যান্সার বেরোবে কত? আমাদের সঠিক অ্যান্সার বেরোলো 1। এই ম্যাথটা তোমাদের tan cot-এ টেক্সট বইয়ে ছিল, tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে tan টু দি পাওয়ার 13 থিটা প্লাস cot টু দি পাওয়ার 13 থিটা সমান 1। সেই ম্যাথটাকে একটু আলাদা ছন্দে এনেছে। তবে এই ম্যাথগুলো করার সময় তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে ওই টাইপের ম্যাথ কারা কারা হবে যারা একে অপরের অনন্য আকারে থাকবে। যেমন ওই ম্যাথটাই যদি sin থিটা cosec থিটা থাকতে হতো, যেমন cos থিটা sec থিটা থাকলে এরকম ভাবে হলো। এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে, একটা অপরটার অনন্য হলে আমাদের এই টাইপটা পড়বে। টাইপগুলো মনে, এত ম্যাথ তো তুমি মনে রাখতে পারবে না, কোন ক্ষেত্রে কোন টাইপটা তোমাদের পড়বে সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। চলো আমি 3 এর দাগটা করে দিলাম, এবার যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের 13 দাগের অঙ্ক। 13 দাগের একটা কি ছবি দিয়েছে সুন্দর করে আঁকবো, তারপর 12 দাগ শেষ হলো। হ্যাঁ চলো ভলিউম 2 তোমরা করে যাও একদম সুন্দর করে। আমার মনে হয় না এই যে টাইপ আছে এই টাইপের বাইরে তোমরা টাইপ পাবে বলে, এই টাইপেরই হয়তো এদিক ওদিক করতে পারে, কিন্তু টাইপের বাইরে আর হচ্ছে না। দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 1:3। আচ্ছা ঠিক আছে, মাঝের দূরত্ব দিচ্ছে 1:3, মানে একটা ছোট হবে আর তারই হচ্ছে একটা বড়, একটু নিচটাই করে ছবিটা আছে এরকম যাবে। একটা যদি এক্স হয় একটা হয়ে যাবে 3x। আচ্ছা মাঝের দূরত্ব কি বলেছে আমাদের? 384 মিটার। এইটা যেটা বলেছে সেটা হচ্ছে 384 মিটার। আচ্ছা এবার কি দিয়েছে? তাদের ভূমির সংযোগ রেখাংশ ঠিক মধ্যবিন্দু থেকে, আচ্ছা তারা ঠিক মধ্যবিন্দু মানে একদম ঠিক মধ্যবিন্দু, ঠিক মধ্যবিন্দু থেকে স্তম্ভটি শীর্ষের উন্নতি কোণ একে অপরের পূরক কোণ। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা যদি থিটা হয়, তাহলে আরেকটা 90 মাইনাস থিটা। একটা যদি থিটা হয় তার মানে আরেকটা পোরশন চলে আসবে 90 মাইনাস থিটা। একটা অ্যাঙ্গেল যদি থিটা হয় 90 মাইনাস থিটা। আমাকে যেটা চেয়েছে স্তম্ভ দুটির উচ্চতা নির্ণয় করো, তার মানে আমাকে যেটা চেয়েছে সেটা হচ্ছে স্তম্ভ দুটির আমাকে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে উচ্চতাটা আমাকে বার করতে হবে। চলো একটু নামগুলো দিই, এটা এ দিয়ে দিচ্ছি, এটা বি দিয়ে দিচ্ছি, এটা সি দিয়ে দিচ্ছি, এটা ডি দিয়ে দিচ্ছি, আর এই যে ভ্যালুটা এটাকে আমরা ই দিয়ে দিচ্ছি। এবার দেখো প্রদত্ত চিত্রে কি দেওয়া আছে ধরে নিচ্ছি, প্রথমে কি মনে করি যেগুলো ধরেছি সেটা লিখে নিই। মনে করি এবি সমান আমাদের x মিটার দিয়ে ধরে নিচ্ছি, আর সিডি সমান আমরা যেটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে 3x মিটার, কারণ 1:3 ছিল। এবং কোণ AEB সমান থিটা হলে, এবং কোণ AB মানে AEB থিটা হলে কোণ DEC সমান হবে আমাদের 90 মাইনাস থিটা। কেন? আমাদের একটা অপরটার পূরক কোণ ছিল। আর একটা কি দিয়ে আছে? BE। আর একটা কি দিয়ে আছে? BE সমান EC সমান ঠিক মধ্যবিন্দু, মানে 384/2 চলে আসছে। 2 × 2 = 3, 2 × 9 = 18, 2 × 2 = 4, 192 মিটার। আশা করি বোঝাতে পেরেছি। চলো এবার দেখো ত্রিভুজ ABE কে তোমরা টার্গেট করো। ত্রিভুজ ABE এর কে 90, কোণ ABE হচ্ছে আমাদের 90 ডিগ্রি। যেহেতু এটা থিটা ধরেছি তাহলে অতএব
ট্যান থিটা সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এবি বাই বিই চলে আসবে, এবি বাই বিই চলে আসবে। তাহলে ট্যান থিটার ভ্যালু কত? ট্যান থিটার ভ্যালু তো আমি জানিনি। ট্যান থিটা এবির ভ্যালু হচ্ছে এক্স, বির ভ্যালু আমাদের, ব্যাস এটা। তাহলে ট্যান থিটা সমান আমাদের, আচ্ছা বির ভ্যালু তো জানি, আমরা বির ভ্যালু তো জানি, এই যে বি সমান 192, তার মানে আলটিমেট চলে এলো ট্যান থিটা সমান এক্স বাই 192। চলো এবার এই দিকটা করি। ত্রিভুজ ডিইসি এর, ত্রিভুজ ডিইসি এর কোণ ইসিডি সমান আমাদের 90 ডিগ্রি, তার মানে আমাদের এই অ্যাঙ্গেলটা যেটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি একই রকম ভাবে করি, ট্যান অফ 90 মাইনাস থিটা, ট্যান অফ 90 মাইনাস থিটা সমান সিডি বাই যেটা চলে আসবে সি, সিডি বাই চলে আসবে সি। ট্যান অফ 90 মাইনাস থিটা কি হয়, কট থিটা সমান সিডির ভ্যালু কত 3x, সির ভ্যালু কত একই রকম ভাবে 192, 3 দিয়ে কেটে দেবো, 3 6 18 19, 3 4 12, মানে 64 চলে আসবে। এবার দেখো, এবার দেখো কট থিটা সমান যদি x বাই 64 হয়, তাহলে বা এখানে যদি ঘুরিয়ে দিই তাহলে ট্যান থিটা সমান নিশ্চয়ই আসবে কত 64 বাই এক্স। আচ্ছা এটাকে একটা কাজ করো, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, আর এই যে 64 বাই এক্স করেছে এই ভ্যালুটাকে তোমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে তুলনা করে দাও। দেখো ট্যান থিটা এবং ওটাও ট্যান থিটা বেরিয়েছে, তাই আমরা লিখবো 1 ও 2 তুলনা করবে, এখান থেকে লিখছি 1 ও 2 আমরা যেটা করছি সেটা হচ্ছে তুলনা করে পাই। আচ্ছা তুলনা যদি করি তাহলে কত আসবে, এক্স বাই আমাদের যেটা চলে আসবে 192 সমান যেটা চলে আসবে 64 বাই এক্স। চলো বা এক্স স্কোয়ার সমান চলে আসবে 192 ইন্টু 64, বা বা এক্স সমান আমাদের চলে আসবে রুট ওভার অফ 192 গুণিত 64, বা এক্স সমান আমাদের আসবে রুট ওভার অফ, দেখো 192 কে যদি আমরা করি সেটা করতে পারি 64 গুণিত 3, 192 কে করতে পারি 64 গুণিত 3, আর একটা চলে আসবে 64, তার মানে আলটিমেট দুটো 64 থেকে একটা 64 আর √3 চলে আসবে। তাহলে এক্স এর ভ্যালু কত চলে এলো 64 √3 মিটার। তাহলে এক্স এর ভ্যালু চলে এলো, তাহলে এক্স এর ভ্যালু মানেই তো আমি একটা স্তম্ভের মানে উচ্চতা পেয়ে গেলাম। তাহলে একটা স্তম্ভের উচ্চতা কত হবে, আচ্ছা দেখা যাচ্ছে না, পুরোটা দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ না, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে কি আসবে তোমাদের, তাহলে অতএব এই উপরটাই লিখে দিচ্ছি, একটি স্তম্ভের উচ্চতা 64 √3 মিটার, আর অপর স্তম্ভের উচ্চতা যেটা বেরাবে সেটা হচ্ছে 64 √3, তার সাথে দেখো আমাদের 3 বলছিল, তার সাথে 3, তাহলে আমাদের যেটা বেরাবে 192 √3 মিটার। জায়গাটা বুঝে নাও, আমি উপরে লিখে দিলাম জায়গা না থাকার জন্য। আমরা কি করলাম, এদিক থেকে একটা ট্যান থিটা বার করলাম, ওদিক থেকে একটা ট্যান থিটা বার করলাম, তারপরে তুলনা করে দিলাম, এক্স এর ভ্যালু পেলাম, এবং এক্স এর ভ্যালু যখনই পেয়ে গেলাম তার মানে এবির ভ্যালু পেয়ে গেলাম এবং সিডির ভ্যালু তোমাদের কাছে আমি একদম দেখিয়ে দিতে পারলাম। এটা হচ্ছে ভালো কোশ্চেন, একটা অপরটার পুরো কোণ দিয়েছিল বলে একটা থিটা ধরলাম, একটা 90 মাইনাস থিটা ধরলাম। চলো আশা করি বোঝাতে পারলাম। এরপরে যেটা করবো সেটা হচ্ছে 2 দাগ। চলো দেখো এবার যেটা করবো সেটা হচ্ছে 13 দাগের 2 কে করবো। কি বলছে, এ উচ্চতা বিশিষ্ট একটা পাহাড় ছিল, সেই শীর্ষবিন্দু থেকে দেখছি, আচ্ছা ঠিক আছে, এ উচ্চতা বিশিষ্ট একটা পাহাড় ছিল, যে পাহাড়টা কি হচ্ছে এই উচ্চতা বিশিষ্ট একটা টাওয়ার ছিল, একটা এই উচ্চতা বিশিষ্ট টাওয়ার ছিল, ব্যাস এই জায়গায় একটা উন্নতি কোণ গেছে, একটা কিন্তু গল্পটা কি হয়ে গেছে একটু অন্য হয়ে গেছে, এটা এ ছিল, এটা এইচ ছিল, পুরোটা পুরোটা এইচ ছিল। আচ্ছা এককটা কি ছিল, এককটা কিচ্ছু দেওয়া নাই, এইচই আছে। এবার কি বলেছে, টাওয়ারের গোড়ার অবনতি কোণ তার শীর্ষের উন্নতি কোণের দ্বিগুণ, তার মানে এই জায়গাটা যদি থিটা হয় এই জায়গাটা হবে 2 থিটা, তার দ্বিগুণ। তাহলে আলটিমেট এটা যদি 2 থিটা হয় তার মানে এই জায়গাটা চলে আসবে 2 থিটা। বুঝে ভালো করে বলছে, উন্নতি কোণ যা হয় লেখা আছে না, যে আমাদের এই হচ্ছে একটা টাওয়ারের গোড়ার অবনতি কোণ শীর্ষের উন্নতি কোণের দ্বিগুণ, তাহলে উন্নতি কোণের দ্বিগুণ হচ্ছে আমাদের গোড়ার অবনতি কোণটা। এবার আমাকে ট্যান থিটার সময় একটা ভ্যালু বার করতে হবে, সেটা আলাদা কথা। এবার দেখো আমি নামগুলো দিয়ে দিই, এটাকে নাম দিয়ে দিচ্ছি মনে করো এম দিয়ে দিচ্ছি, এ আছে ধর এম এন ও, এখানে দিয়ে দিচ্ছি মনে করো এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি পি, এইচটা পুরোটা আলাদা, এই উচ্চতাটা এইচ পি, আর এইটার নাম দিয়ে দিচ্ছি কিউ। আমরা যেটা ধরলাম সেটা একটু লিখে দিই, যে মনে করি কোণ কিউ এম পি সমান থিটা, এবং কোণ আছে এইখানটা লিখি, এবং কোণ পি এম ও সমান একান্তর কোণ এম ও এন সমান আমাদের যেটা চলে এলো 2 থিটা, ব্যাস এটা আমরা ধরলাম। এবার কি কি দেওয়া ছিল, এম এন সমান আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এ, আর ও কিউ সমান আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এইচ, ব্যাস এইটুকু দেওয়া আছে। অবশ্যই একক লিখে দিতে পারো তোমরা, এই জায়গাগুলো একক লিখে দিতে পারো। আমাকে যেটা বার করতে হবে থিটা সমান বার হচ্ছে, কোনো অসুবিধা নেই, সব বার করে দেবো। এবার দেখো ত্রিভুজ প্রথমে এম এন ও কে তুমি টার্গেট করো, ত্রিভুজ এম এন ও এর, ত্রিভুজ এম এন ও এর, তাহলে কি লিখবে, এম এন ও এর কে 90,
এম এন ও ইকাল টু আমাদের যেটা চলে এলো সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা করি ট্যান টু থিটা। ট্যান টু থিটার ভ্যালু কত? লম্ব এম এন বাই আমাদের চলে এলো ও এন। তাহলে আলটিমেট এখান থেকে চলে এলো ট্যান টু থিটা সমান এম এন এর ভ্যালু এ বাই ও এন। ব্যাস। আচ্ছা, এখান থেকে একটা কাজ করি, ও এন সমান আমরা একটা কাজ করি এ বাই ট্যান আমাদের যেটা বেরোলো সেটা হচ্ছে টু থিটা। ব্যাস, এটা বেরোলো। ও এন যদি আমাদের বেরায় এ বাই ট্যান টু থিটা, তার মানে আলটিমেট এমপির মানও কত? তাহলে অতএব এমপি সমান আমরা যেটা পাবো সেটা এ বাই আমাদের যেটা পাবো ট্যান টু থিটা। এমপির ভ্যালু আমাদের যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে এটা সমান তাহলে ট্যান টু থিটা। আচ্ছা, এবার একটা জায়গা লক্ষ্য করো, পুরোটা তো আমাদের এই ছিল, পুরোটা তো আমাদের এই ছিল। এই অঙ্কটা অনেক রকম ভাবে আমি তোমাদের করা যায়। এটা যদি এ হয় তাহলে এটা এ হবে। তাহলে এবার দেখো পি কিউ কত? পি কিউ হচ্ছে এইচ মাইনাস এ। কেন বললো পি কিউ এইচ মাইনাস এ? পুরোটা এইচ, এটা এর জন্য এটাই, তার মানে এই পোর্শনটা চলে আসবে এইচ মাইনাস এ। তাহলে ত্রিভুজ ত্রিভুজ কিউ এম পি, ত্রিভুজ কিউ এম পি এর ট্যান থিটা সমান আমার যেটা আসবে, ট্যান থিটা সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে পি কিউ বাই এমপি, পি কিউ বাই এমপি। চলো, ট্যান থিটা সমান পি কিউর ভ্যালুটা কত বেরিয়েছে? পি কিউর ভ্যালু এইচ মাইনাস এ বাই এমপির ভ্যালু এখানে বেরিয়েছে এ বাই যেটা আছে সেটা আছে ট্যান টু থিটা। ট্যান টু থিটা, এটাকে আমরা উপরে তুলি। তাহলে বা ট্যান থিটা সমান ট্যান টু থিটা ইন্টু এইচ মাইনাস এ বাই যেটা এসছে সেটা হচ্ছে ট্যান টু থিটা সমান কি এসছে আমাদের? এইচ মাইনাস এ বাই। এবার এই যে ট্যান টু থিটা, এটা একটু আপডেট সূত্র লাগাতে হবে তোমাদের। আমি উপরটা একটু আছে, এখানটায় উপরটা একটু মুছছি, উপরটা একটু মুছছি। এবার এই জায়গাটাকে দেখো, একটা আমার মেন ভ্যালু থিটার ভ্যালু বের করাবো, কোনো অসুবিধা নেই। আমার তো থিটার ভ্যালু তো বার করতে বলছে, আর ট্যান থিটার ভ্যালু ট্যান থিটার ভ্যালু বার করবো। কিন্তু এই ট্যান টু থিটাটাকে আমরা ট্যান আকারে করবো। তাহলে বা ট্যান থিটা সমান ট্যান টু থিটাকে ভাঙি টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কয়ার ইন্টু আমাদের কি চলে আসছে এইচ বাই এ মাইনাস ওয়ান, মানে এইচ বাই এ মাইনাস ওয়ান। আচ্ছা, এবার দেখো একটা কাজ করি, এই যে আমাদের সরি ট্যান টু থিটা না, টু ট্যান থিটা। এবার দেখো একটা কাজ করি, আমরা এখানের একটা ট্যান থিটা এখানের একটা ট্যান থিটাকে কাটি। আমি বুঝাবো, সব সূত্র বোঝাবো। এই হঠাৎ আমরা ট্যান টু থিটার ভ্যালু এটা কেন করলাম, তোমাদের বাকি অন্য কিছু টু থিটা রইলে কি হবে আমি প্রত্যেকটা জায়গা বলবো। আপাতত একটু ম্যাথটাকে করতে দাও, তারপরে বলছি। ট্যান থিটা আর এ পাশের ট্যান থিটাটা কেটে দিলাম, তাহলে ওয়ান সমান কি চলে এলো? টু বাই ওয়ান মাইনাস ট্যান স্কয়ার থিটা। তখন ভালো করে বুঝবে। এইচ, আচ্ছা এইটাকে যদি ক্যালকুলেশন না করে এমনি রাখতাম এইচ মাইনাস এ বাই, তাহলে আলটিমেট পোর্শনটা কি আছে থাক, আপাতত পরে দেখবো এইচ মাইনাস এ বাই। ব্যাস, এটা চলে এলো। দেখো উপরের একটা টান থিটা এখানে একটা টান থিটা কেটে দিলাম। চলো এবার দেখা যাক, মুছে দিলাম পুরোটা। তাহলে বা এটা যদি এদিকে কোনো, তাহলে ওয়ান মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান টু ইন্টু এইচ মাইনাস এ বাই এ। ব্যাস এটা। এবার দেখো তাহলে বা এখান থেকে যদি আমি ট্যান স্কয়ার থিটা বার করি, ট্যান স্কয়ার থিটা বার করি, তাহলে কি হবে? ওয়ান মাইনাস এটা দিকে আসবে, এটাকে এদিকে গেল, এটাকে এদিকে আসবে, তাহলে টু এইচ মাইনাস টু এ বাই আমাদের চলে আসবে ট্যান স্কয়ার থিটা সমান কি হলো? কি ওয়ান মাইনাস টু এইচ মাইনাস টু এ বাই এ। চলো পরের লাইন দেখো, এ সমান তাহলে কত? এ মাইনাস টু এইচ প্লাস এ মাইনাস টু এইচ প্লাস টু এ। চলো তাহলে এখান থেকে কি আসবে? থ্রি এ মাইনাস টু এইচ বাই এ। এবার যদি আলাদা আলাদা করি তাহলে কত আসবে? থ্রি মাইনাস টু এইচ বাই, এটা কার ভ্যালু? ট্যান স্কয়ার থিটার ভ্যালু। এবার দেখো তাহলে অতএব ট্যান থিটা সমান কত আসবে? রুট ওভার অফ থ্রি মাইনাস টু এইচ বাই। দেখো এটাই আমাদের ছিল না, থ্রি মাইনাস টু এইচ বাই এ। এবার দেখো এই ম্যাথটা বোঝার পর তোমাদের একটা মাথার মধ্যে একদম পুরো আন্দোলন চলছে। কোন আন্দোলন? যে স্যার হঠাৎ ট্যান টু থিটা সমান এই জায়গাটা কোথা থেকে? এটা দেখো একটা 11-এর সূত্র, এখানে 11-এর সূত্রে যখন করবো, আমি আপাতত একটু উপরে উপরে বলছি, ওখানে যে কোনো টু থিটার পোর্শনকে লম্বকে লেখা হয় টু ট্যান থিটা, লম্বকে লেখা হয় টু ট্যান থিটা। তোমরা এটা মনে রাখবে, কারণ এখন ট্যান টু থিটা পড়ছে, যদি সাইন টু থিটা থাকতো স্যার তখন ট্যান আকারে কি হতো, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। ভূমিকে বলা হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কয়ার থিটা, আর অতিভুজকে বলা হয় সেটা হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা। এটা মনে রাখার সব টিপস হচ্ছে অতিভুজ একটু বড় হয় তাই ওয়ান প্লাস ট্যান স্কয়ার হয়, ভূমিটা অতিভুজের থেকে ছোট হয় তাহলে মানে ওয়ান মাইনাস ট্যান স্কয়ার থিটা, লম্বকে বলা হয় টু ট্যান থিটা। এবার স্যার এটাকে অ্যাপ্লাই করবো কিভাবে? মনে করো কোথাও তোমাদের দেওয়া আছে সাইন টু থিটা সমানকে
টেনে প্রকাশ করে। তাহলে সাইন কথার অর্থ কি? লম্ব বাই অতি। তাহলে লম্ব এখানে কি আছে? 2 tan থিটা, আর অতি এখানে কি আছে? 1 প্লাস tan স্কয়ার থিটা। এখানে সাপোজ মনে করো cos 2 থিটা বার করতে বলছে, কোথাও হয়তো cos 2 থিটা লাগছে। cos কথার অর্থ কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির জন্য কি? ভূমি হচ্ছে স্যার 1 মাইনাস tan স্কয়ার থিটা, বাই অতিভুজের জন্য স্যার 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে যে কোনো 2 থিটা পোরশনকে tan এ ট্রান্সফার করলাম। এবার দেখো আমি এখানে যেটা tan 2 থিটা করেছি, তাহলে সেটা ঠিক করেছি স্যার। দেখা যাক, tan কথার অর্থ হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্বের জন্য 2 tan থিটা আর ভূমির জন্য 1 মাইনাস tan স্কয়ার থিটা। এখন এবার তোমাদের আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে যে কোনো আমরা এই তিনটা পোরশন মনে রাখবো, লম্বের জন্য 2 tan থিটা, ভূমির জন্য 1 মাইনাস tan স্কয়ার থিটা, এবং অতিভুজের জন্য যেটা করব সেটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। তারপরে যে কোনো 2 থিটা পোরশন আজকে তোমাকে কোসেক 2 থিটা দিতে পারে। সাপোজ মনে করো কোসেক 2 থিটা দিল। কোসেক কথার অর্থ কি? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের জন্য কি? 1 প্লাস tan স্কয়ার থিটা, বাই লম্বের জন্য কি হবে? 2 tan থিটা। খেয়াল রাখবো না, আজকে tan 2 থিটা লাগছে, কোনো একটা ছবি এমন একটা ইকুয়েশন দিতে সেখানে কোসেক 2 থিটা লাগছে, sin 2 থিটা লাগছে, দিয়ে বলে দিল tan থিটার ভ্যালু কত। তাহলে আমরা যে কোনো 2 থিটার পোরশনকে আমরা tan এ আকারের নিয়ম হচ্ছে আমরা এই তিনটাকে মনে রাখবো, আর অন্য কিচ্ছু মনে রাখবো না। লম্বের জন্য 2 tan থিটা, ভূমির জন্য 1 মাইনাস tan স্কয়ার থিটা, এবং অতিভুজের জন্য যেটা মনে রাখবো সেটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা আমরা মনে রাখবো। তারপরে যে কোনো 2 থিটার ভ্যালু দুক না কেন সেই জায়গাটা আমরা করবো। এই ম্যাথটা আমরা কিভাবে করলাম? এটাকে এ ছিল, এটা এইচ ছিল পুরোটা, তাহলে এই এ কে ধরে এটা বার করলাম, এটাকে ধরে আমরা এই পোরশনটা বার করলাম এমপির ভ্যালু, এবং এমপির ভ্যালু থেকে এই পি মানে এই ত্রিভুজটাকে ধরে আমরা ক্যালকুলেশনটাকে এগিয়ে নিয়ে গেলাম। তোমাদের দেখবে হাইট এন্ড ডিস্টেন্সে 11 দাগের অঙ্ক এবং 22 দাগের অঙ্ক সেম ছবি, কিন্তু আমাদের ওখানে মান দেওয়া ছিল, এ এইচ দেওয়া থাকে না, ওখানে মান দেওয়া ছিল 15 মিটার দেওয়া ছিল। তাহলে তোমাদের 11-র মতোই ছবি, 11 এবং 22-এর মতোই ছবি, কিন্তু এখানে এ এইচ এরকম দিয়ে দিয়েছে, কোনো কনস্ট্যান্ট দেয়নি, এবং এখানে ট্যান থিটার ভ্যালুটা বার করতে বলেছে। আশা করি বোঝাতে পারছি। যদি বুঝতে পারো বাবা একটু জানাবে যে স্যার হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি, বা কেমন লাগলো জানাবে। একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর কেমন লাগলো এটা জানাতে ভুলবে না, এই ম্যাথটা কেমন লেগেছে জানাতে ভুলবে না। চলো পরের ম্যাথে যাই। দেখো 14 দাগের এক একটা করবো এবার আমরা। কি বলেছে? একটি চা বাক্সের ভেতরে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা দেওয়া আছে, চা ভর্তি বাক্সের ওজন। আচ্ছা ঠিক আছে, ওটা আগে করে নিই। চা ভর্তি বাক্সের ওজন কত দিয়ে আছে? চা ভর্তি বাক্সের ওজন আছে 52.35। এটাকে আমরা কি কাজ করলাম? কেজিতে করে নিলাম, কারণ দেখো 52 কেজি 350 গ্রাম আছে, মানে আলটিমেট 52.35 কেজি। এবার আরেকটা পোরশন কি আছে? আবার একটা পোরশন কি আছে? খালি অবস্থায় বাক্সের, খালি অবস্থায় বাক্সের ওজন যেটা দেওয়া আছে সেটা কত দিয়ে আছে? খালি অবস্থায় বাক্সের ওজন 3.75 কেজি। ব্যাস, তাহলে ভর্তি অবস্থায় আছে, খালি অবস্থায় আছে, তাহলে অতএব চায়ের মোট ওজন, অতএব চায়ের মোট ওজন 52.35 বিযুক্ত 3.75। দেখো 0, 7 5 12, 7 6 13, হাতে 1, 3 আর 1 4, 8 4 12 2, হাতে থাকে 1, তাহলে 48.6 যেটা বেরাবে সেটা হচ্ছে কেজি। এবার এখানে আবার একটা জায়গা বলেছে দেখো, আচ্ছা একটা থাক, এত কেজি এটা থাক। এবার দেখি চা বাক্সের ভেতরে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা দেখে নিই। চা বাক্সের ভেতরের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে সেটা 7.5 ডেসিমিল, প্রস্থ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 6 ডেসিমিল, আর উচ্চতা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার 5.4 ডেসিমিল। ব্যাস, কোনো অসুবিধা নেই। এবার দেখি মানে চা বাক্সের ভেতরের যে আয়তনটা, চাটা কোথায় আছে? ভেতরে আছে, তাহলে ভেতরের আয়তনটা দরকার। তাহলে ভেতরের আয়তন কত? ভেতরের আয়তন যেটা হচ্ছে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, যেটা হচ্ছে ঘন ডেসিমিল। ব্যাস, এটা এবারে বুঝতে হবে এত কেজি আছে আর এত ঘন ডেসিমি আছে, আর আমার চেয়েছে প্রতি ঘন ডেসিমি কত ওজন। তাহলে এত ঘন ডেসিমি চায়ের ওজন নিশ্চয়ই এত কেজি। তাহলে অতএব এটা গুণ করবো না, 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমি চায়ের ওজন 48.6 কেজি,
তাহলে 1 ঘনডেসিমি চায়ের ওজন 48.6 বাই 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 আমাদের যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে কেজি। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমি একটু উপরটাই করছি, তাই বোর্ডটা আমি উপরের একটু মুছে দিচ্ছি, এখানটা একটু দশমিক গুলো তুলছি। তাহলে 48.6 আছে, আর নিচটাই যেটা আছে কত 7.5 গণিত 6 গণিত 5.4। ভালো করে বুঝো, যেহেতু কেজি আছে এটাকে আমি গ্রামে ট্রান্সফার করছি, তাহলে গণিত আমি যেটা করছি সেটা হচ্ছে 1000 দিয়ে দিচ্ছি, ব্যাস। আচ্ছা, কেজি কেটাকে আমি গ্রামে করছি তাই 1000 দিয়ে দিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এখানে একটা দশমিক এখানে একটা দশমিক উঠে গেল, এই দশমিকটার জন্য আরেকটা তোমার জিরো লেগে যাবে, ব্যাস এটা লাগবে। এবার দেখো, এবার দেখো 25 3 75, 25 4 0 হলো, 6 9 54, 6 8 48, 6 1 6, ব্যাস। এবার দেখো, আবার দেখো 9 9 81 আমাদের কেটে যাবে, ঠিক আছে, কাটুক, কোনো অসুবিধা নাই। এই দেখো 3 3 9 কেটে গেল, 3 2 6 কেটে গেল, 2 20 40 কেটে গেল, তার মানে আলটিমেট যেটা বেরোলো 20 10 200। তাহলে প্রতি ঘনডেসিমি আমাদের চায়ের ওজন যেটা বেরোলো সেটা হচ্ছে 200 গ্রাম। একদম ভালো একটা কোশ্চেন, সোজা কোশ্চেন, বুঝাতে পারলাম। ভেতরের আয়তন বার করে দিলাম, আর ওজনটা দেখে নিয়েছিলাম, দিয়ে লিখলাম অত ঘনডেসিমি সমান এত কেজি, দিয়ে 1 ঘনডেসিমি কত। চলো, একের দাগটা হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের করবো 2 এর দাগ, ব্যাস। 14 সেমি ব্যাসের নলযুক্ত একটা পাম্প সেট। আচ্ছা, নলযুক্ত পাম্প সেট, তার মানে আলটিমেট এটা আমাদের যেটা আসবে সেটা হচ্ছে চোঙ। পাম্প সেট প্রতি মিনিটে এত মিটার জল বের করে, তার মানে এটার আমার উচ্চতা, আর 1 ঘন্টায় কত বের করবে, ঠিক আছে। তাহলে কি হলো, পাম্প সেটটির ব্যাসার্ধ, পাম্প সেট লিখবো না নলটির লিখি, লম্ববৃত্তাকার নলটির, লম্ববৃত্তাকার নলটির ব্যাসার্ধ 14 সেমি ব্যাস আছে, মানে 14/2 সমান 7 সেমি, এবং নলটি দিয়ে প্রতি মিনিটে জল বের হয়, নলটি দিয়ে প্রতি মিনিটে জল বের হয় 2500 মিটার। মানে এটাকে যদি আমরা সেমিতে করি 2500 মিটারের পর ডেসিমিটার সেন্টিমিটার, মানে আরো দুটা জিরো বেড়ে যাবে, যেটা হচ্ছে সেমি। তাহলে কি লিখলাম, পাম্প সেটে মিনিটে এত জল নির্গত করে, ঠিক আছে, প্রতি মিনিটে আমাদের এত জল বেরোচ্ছে, অতএব। আচ্ছা, একটা কাজ দেখতে হতো যে পাম্প সেটটি মিনিটে এত মিটার জল নির্গত করে, মানে এত মিটার জল নির্গত করে, মানে ওটাই কিন্তু মনে রাখবে পাইপটার উচ্চতা। তাহলে অতএব পাম্প সেটটি দিয়ে প্রতি মিনিটে জল বের হয় পায়ার স্কয়ার ইঞ্চ। তাহলে পায়ার ভ্যালু হচ্ছে 22/7, আর এর ভ্যালু 7 × 7, আর এইচ এর ভ্যালু 2 5 1 2 3 4টা, সাথে সাথে ক্যান্সেল, ব্যাস। এটা এত আমাদের যেটা হবে সেটা হচ্ছে সেমি, ব্যাস। এবার কি বলেছেন, 1 ঘন্টায় পাম্পটি কত কিলো লিটার জল বের করে। দেখো, কিলো লিটার কথার অর্থ হচ্ছে, প্রথম কথা মনে রাখতে হবে 1 লিটার মানে 1 ঘনডেসিমি, 1 লিটার মানে 1 ঘনডেসিমি। তো এটা সেমি কিউব আছে, পরে আমরা সব চেঞ্জ করবো, সেটা বড় কথা নয়। তাহলে আলটিমেট এটা কত আসবে, 7 2 × 14 মানে 154 গণিত 2 5 1টা 2টা 3টা 4টা, যেটা চলে এলো সেমি কিউব। আচ্ছা, এটাকে একটা কাজ করি, 25 দ্বারা গুণ করি, 25 দ্বারা গুণ মানে 4 দ্বারা ভাগ, 4 3 12, 13 14 15 34, 4 8 32, 33 34 মানে 50, আরো 4টা শূন্য, সেমি কিউব। এই সেমি কিউবটাকে ডেসিমিটার কিউব করবো, কিন্তু নর্মালি সেন্টিমিটার থেকে ডেসিমিটার আসতে গেলে 10 দ্বারা ভাগ, যেহেতু আমি কিউবে নিয়ে আসবো, কিউব থেকে আমি ডেসিমিটার কিউব, তাহলে 1000 দ্বারা ভাগ, তাহলে 3 8 5 0 0, যেটা চলে আসবে সেটা ঘন ডেসিমি বা লিটার, বা এটা কি হলে এটাকে আমরা বলতে পারি বা লিটার বলতে পারি। 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, তার মানে প্রতি মিনিটে পাম্প সেটটা দিয়ে এত লিটার জল বের হচ্ছে। কিন্তু পাম্প সেটটাই তো 1 মিনিটে চাই না, আমার যেটা চেয়েছে সেটা 1 ঘন্টায়। তাহলে অতএব প্রতি ঘন্টায় পাম্প সেটটি দিয়ে জল বের হয়, তার মানে আলটিমেট 3 8 5 0 0 গণিত আমাদের যেটা হবে সেটা হচ্ছে 60। 1টা 2টা 3টা শূন্য তো হচ্ছে,
5 6 30 শূন্য, হাতে থাকে 3, 6 8 48, 49 50 51 1, হাতে থাকে 5, আর 3 6 18, 19 20 21 22 23, এত লিটার। আমাকে চেয়েছে কি কিলো লিটার, তাহলে লিটার থেকে কিলো লিটার করতে গেলে 1000 দ্বারা ভাগ, তার মানে আলটিমেট হবে 2310 কিলো লিটার। আমাদের থাকার কথা 2310 কিলো লিটার। কিভাবে করলাম, এটা হচ্ছে পাম্পটার আমাদের ওই নলটার ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের উচ্চতা, সেটা থেকে আমি সেমি কিউবে ট্রান্সফার করেছি, কিন্তু চেয়েছে কিলো লিটার, তাহলে আপাতত আমি এটা থেকে লিটারে বার করে দিলাম। 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, লিটারটা যেটা বেরিয়েছে তাকে আমরা 60 দ্বারা গুণ করলাম, কারণ যেটা বেরিয়েছিল সেটা প্রতি মিনিটে জল বেরোয়, আমাকে চেয়েছি প্রতি ঘন্টায়, তাই আমরা 60 দ্বারা গুণ করলাম, যেটা বেরোলো সেটা লিটারে বেরোলো, তারপরে 1000 দ্বারা আমরা ভাগ করে যেটাকে কি করলাম সেটাকে কিলো লিটারে ট্রান্সফার করে দিলাম। চলো 2 এর দাগ কমপ্লিট হলো। এবার যেটা করাবো সেটা হচ্ছে 3 এর দাগ। 2 এর দাগের অঙ্কটাও ছোট ছিল, এবার দেখি 3 এর দাগের অঙ্কটা কি বলেছে। চলো 3, একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রামে কিছু জল আছে, এত সেমি ব্যাস এত সেমি উচ্চতায় 3টা শঙ্কু আর গোলক গোলকের ড্রামে সম্পূর্ণ ডুবিছি। এবার কি বলছে, জলতল একটা ড্রামে ডুবানোর ফলে 5 সেমি আছে, কি হবে? ওই যে শঙ্কু আর ওই যে গোলকটা ডুবেছি, যার জন্য আমার ওই জলতলটা 5 সেমি বেড়েছে, তার মানে ওই ড্রামে যে বৃদ্ধিপ্রাপ্ত জল তার আয়তন যেটা, সেটা ওই 3টা শঙ্কু এবং 3টা গোলকের মোট আয়তনের সাথে সমান হবে। এটাই তো ফ্যাক্ট। ওই গোলক এবং শঙ্কু 3টা করে ডোবানোর ফলে জলতল ড্রামটাই 5 সেমি উঠেছে, সেখান থেকে আমাকে চেয়েছে ড্রামটার ব্যাসের দৈর্ঘ্য কত। আচ্ছা, একটা কাজ তো আমরা করি না, ড্রামটার ঝামেলাটা শেষ করি। মনে করি ড্রামটির ব্যাসার্ধ 8 সেমি এবং জলতল 5 সেমি বৃদ্ধি পেয়েছে। অতএব বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন, যেহেতু ড্রাম লম্ববৃত্তাকার চোঙ, তাহলে পাই আর স্কয়ার ইন্টু 5 যেটা হবে সেটা হচ্ছে সেমি। ব্যাস, এবার শঙ্কুগুলার করি। কটা শঙ্কু ছিল? 3টা। তাহলে প্রতিটি শঙ্কুর ব্যাসার্ধ 7/2 সেমি, আর উচ্চতা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 6 সেমি। ব্যাসার্ধ আছে 7/2 আর উচ্চতা যেটা আছে 6, তাহলে অতএব 3টি শঙ্কুর আয়তন, 3 ইন্টু আমাদের শঙ্কুর আয়তনের সূত্র থেকে 1/3 পাই আর স্কয়ার, 1/3 পাই, আর এর ভ্যালু 7/2 তার হোল স্কয়ার ইন্টু 6 সেমি। কিচ্ছু করবো না এখন, কিচ্ছু করবো না, থাক, পুরো থাক। এবার আর কি ছিল? 7 সেমি ব্যাস বিশিষ্ট 3টা গোলক ছিল, এবং একবার করে দিচ্ছি 7/2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি গোলকের আয়তন, 3 গণিত 4 3 পাই আর কিউব, আর এর ভ্যালু হচ্ছে 7/2 তার হোল কিউব সেমি কিউব। ব্যাস, এবার দেখো, এবারে কাটবো। দেখো ওখানে, দেখো এখানেও 3 3 কেটে দেবো, এখানেও 3 3 কেটে দেবো। যদি না কাটা যেত ওইখানে দেখবে 3 রয়ে গেছে, এখানে দেখবে 3 কেটে গেছে, এরকম যেমন না হয়। ঠিক আছে, এবার দেখো অতএব 3টি শঙ্কু ও 3টি গোলকের মোট আয়তন যোগ হবে। দেখো তাহলে কি আসবে, পাই 7/2 তার হোল স্কয়ার, তার সাথে থাকবে 6, পাই 7/2 তার 6, আর এখানে থাকবে কত, 4 পাই 7/2 তার হোল কিউব, এবং পুরোটা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সেমি কিউব থাকবে। এবার দেখো কমন নিতে হবে, পাই কমন তো যাচ্ছেই, তার সাথে যেটা যাচ্ছে সেটা হচ্ছে 7/2 তার হোল স্কয়ারও কমন চলে যাচ্ছে, পাই 7/2 তার হোল স্কয়ার, তার মানে আলটিমেট এখান থেকে 6 থাকবে, আর এখান থেকে পাই আর 7/2, তার মানে আলটিমেট এখান থেকে পড়ে থাকবে 4, আর এখান থেকে একটা 7/2 পড়ে থাকবে, পাই পড়ে থাকবে, আর তার সাথে এখান থেকে একটা 7/2, কারণ 3টা 7/2 তার হোল কিউব ছিল, তো 2টা কমন নিয়েছি, তো এটাই 2 2 4 কেটে গেল। তাহলে এখানটায় কত বেরোবে, পাই 7/2 তার হোল স্কয়ার ইন্টু পাই 7/2 তার হোল স্কয়ার, 7 2 14, যেটা চলে যাবে সেটা হচ্ছে 20 সেমি। এই যেটা বেরোলো, এই আয়তনটা কার সাথে সমান, যে আমাদের বৃদ্ধিপ্রাপ্ত যে জলটা ছিল সেটার সাথে সমান। তাই আমরা যেটা করব সেটা হচ্ছে, শর্তে আমাদের ছিল পাই আর স্কয়ার ইন্টু 5 সমান পাই
7/2 তার হোল স্কোয়ার ইন্টু যেটা আছে সেটা হচ্ছে 20, পায়ে পায়ে ক্যান্সেল। তাহলে আর স্কোয়ার সমান কত আসবে, 7 গুণিত 7 গুণিত 20 থাকবে, আর নিচয় কত থাকবে 2 স্কোয়ার 4 গুণিত আমাদের এখানে 5, 5 4 20 20 কেটে গেল, তার মানে আলটিমেট 7 গুণিত 7। তাহলে বা আর সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 7। আর আমি কি ধরেছিলাম, ড্রামটির ব্যাসার্ধ। তাহলে কি লিখবো, অতএব ড্রামটির ব্যাসের দৈর্ঘ্য, অতএব ড্রামটির ব্যাসের দৈর্ঘ্য 2 গুণিত 7 সমান আমাদের যেটা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে 14 সেমি। কিভাবে করলাম, আমাদের যে গোলক এবং শঙ্কুটা 3টা করে দিয়েছিলাম তার মোট আয়তনটা বার করলাম, ড্রামে যে জলটা বেড়েছে মানে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন সেটা বার করলাম, সেটার সাথে আমি সমান করে দিলাম। তারপরে আমাদের কি হলো, আর এর ভ্যালু পেলাম মানে ব্যাসার্ধ পেলাম, তারপরে সেটাকে কি করলাম, ব্যাসের দৈর্ঘ্য 2 দ্বারা গুণ করলাম, ব্যাস। এবার যেটা তোমাদের 15 দাগের আছে সেটা হচ্ছে রাশিবিজ্ঞান আছে, রাশিবিজ্ঞানটা তোমরা নিজেরা করবে। রাশিবিজ্ঞানটা যদি অসুবিধা হয় সেই উপপাদ্যের মতোই দেখবে, একই অঙ্ক বারবার দেখবে, মধ্যমা বার করতে বলছে, গড় বার করতে বলছে, সংখ্যাগুরু বার করতে বলছে, তোমরা এই জায়গাগুলো করবে। তবুও যদি তোমাদের মনে হয় যে এই জায়গাটা প্রবলেম হচ্ছে আমাকে পাঠাবে, আমি তারপরে সলিউশন করে দেবো, বা যদি হয় আমি লাইভের মধ্যে আমি সেই পার্টগুলোকে ধরে তোমাদের একটা ডেট করে হয়তো রবিবার রেখে ওটাকে আমি সলিউশন দিয়ে দেবো পুরো। ঠিক আছে, তোমাদের যা যা অসুবিধা হবে আমার নাম্বার দেওয়া থাকে, আমি তবুও আরেকবার দিয়ে দিচ্ছি 9832934218। চিন্টু স্যার বলে সেভ করে নেবে, ঠিক আছে, দিয়ে আমাকে তোমাদের প্রবলেম গুলো পাঠাবে, আমি সলিউশন করে দেবো সময়ের সাথে সাথে। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে বা আমি ভালো করে তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভালো করে বুঝতে পারো একটু কমেন্ট করে জানিও, যাতে আমি পরবর্তী যে ক্লাসগুলো তোমাদের প্রতি সেগুলো আমি আরো একটু মোটিভেশনের সাথে করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সকলের একটাই লক্ষ্য যে মাধ্যমিক আমাদেরকে দারুণভাবে দিতে হবে। চলো, বেস্ট অফ লাক সবাইকে, চলো টাটা।